ওয়েলকাম মাই ডিয়ার ফেলাস। আজকের এই ভিডিওটা ক্লাস 11-এর উইলিয়াম শেক্সপিয়ারের লেখা একটা টেক্সট, সেটা হচ্ছে ম্যাকবেথ। উইলিয়াম শেক্সপিয়ার জীবনে অনেক নাটক লিখেছে, তার মধ্যে এই ম্যাকবেথ ওয়ান অফ দ্য বেস্ট তুমি বলতে পারো। উইলিয়াম শেক্সপিয়ার যে অনেকগুলো ড্রামা লিখেছে, তার মধ্যে কারোর ওথেলো ভালো লাগে, কারোর ম্যাকবেথ ভালো লাগে, এইগুলো বিশেষ করে ট্র্যাজেডি। কারো ভালো লাগে কিং লিয়ার, কারোর টেম্পেস্ট এবং কারোর মার্চেন্ট অফ ভেনিস। অর্থাৎ কমেডি হোক ট্র্যাজেডি হোক, সব মিলিয়ে এক একজনের এক একটা পছন্দ। আমার ব্যক্তিগতভাবে কিন্তু আবার হ্যামলেট ভালো লাগে। তো এক একটা মানুষের যেমনি এক একটা সিঙ্গার পছন্দ হতেই পারে, তার মানে তো এই নয় যে অন্য সিঙ্গারটা ভালো গায় না। একই রকমভাবে ক্রিকেটার হোক ফুটবলার হোক, আমাদের পছন্দ আলাদা, কিন্তু প্রত্যেকটা ক্রিকেটার এবং ফুটবলারই বেস্ট হয় যাদেরকে আমরা পছন্দ করি। তো উইলিয়াম শেক্সপিয়ারেরও একই রকমভাবে অনেক সেরা সেরা রাইটিং আছে, তাদের মধ্যে এটা ওয়ান অফ দ্য বেস্ট, ম্যাকবেথ। এটা আসলে একটা ট্র্যাজেডি। ট্র্যাজেডি কি, এর আগে তোমাদের ক্লাস 11-এর স্টুডেন্টদের জন্যই আমি আরও যে একটা ভিডিও বানিয়েছি, সেখানে বিস্তারিত বলেছি। সেটা হচ্ছে ওথেলো। এবং ওথেলোটা প্রেম কাহিনী, তার মধ্যে নৃশংসতা রয়েছে, জেলাসি রয়েছে, হিংসা, সন্দেহ, ষড়যন্ত্র, সব এই এত সুন্দর মিশ্রণের একটা ড্রামা তোমরা এখনো পর্যন্ত যারা দেখোনি, ক্লাস 11-এ পড়ো বা না পড়ো, দেখাটা কিন্তু মাস্ট। ডেসক্রিপশন লিঙ্ক আছে, এই ভিডিওটা দেখার পরে অবশ্যই দেখে নিও। দেখো, ইউটিউবে তোমরা এই ক্লাস 11-এর যে চ্যাপ্টার্সগুলো খুব বিস্তারিত লাইন বাই লাইন এক্সপ্লেনেশন, যেটা অবশ্যই পড়া দরকার, অন্যান্য অনেক কটা চ্যানেলে পেয়েই যাবে। তো লাইন বাই লাইন এক্সপ্লেনেশন এবং পড়াটা কিন্তু আবশ্যক। তবে আমি আমার এই ভিডিওগুলো সামারাইজড ফর্মে যতটুকু ইনফরমেশন পাওয়া সম্ভব বা দেওয়া সম্ভব আমি সেইভাবে দিচ্ছি। তার কারণ তোমাদেরকে আলটিমেটলি কিন্তু টেক্সট পড়তেই হবে। শুধু একটা ইউটিউব ভিডিও দেখেই তুমি পরীক্ষা দিতে চলে যাবে, এইরকম এক্সপেকটেশন বা এরকম মনোবৃত্তি নিয়ে তুমি পড়লে তোমার পড়ার দরকারই নেই। তার টেক্সট বইটা তো শুধু তোমাকে স্কুল থেকে দেওয়া হয়নি, তাও আবার ফ্রিতে। তাই টেক্সট বইটা পড়া মাস্ট। নিজে পড়বে, নিজে জানবে, নিজে বুঝবে। এটা কিন্তু একটা গাইডেন্স ভিডিও। আমি পুরোটার সামারি বলবো, ভালো মন্দ সব দিক বলবো, ইম্পর্টেন্ট জায়গাগুলো তুলবো এবং গল্পটা থেকে কি কি শিখতে পারলাম সব জায়গাগুলোকে আমি একটু প্রেশারাইজ করে বলেও দেবো। তবে টেক্সট বইটা কিন্তু তোমাদেরকে পড়তেই হবে, এইরকম একটা মেন্টালিটি আনার জন্যই কিন্তু সিলেবাস চেঞ্জ করেছে সরকার। যাকে অনেক কথা বলে ফেলেছি, এবার মূল টেক্সটে আসবো। মূল টেক্সট হচ্ছে ম্যাকবেথ। এই গল্পের প্রধান ক্যারেক্টার যে, সেটা ম্যাকবেথ। কিন্তু ম্যাকবেথ ছাড়া কি অন্য কোনো ক্যারেক্টার নেই? ফটাফট দেখে নাও আর কি কি ক্যারেক্টার আছে। ম্যাকবেথেরই বন্ধু, সে হচ্ছে কে? ব্যাংকো। ম্যাকবেথ এবং ব্যাংকো আসলে স্কটল্যান্ডের দুই জেনারেল। জেনারেল মানে তুমি ধরে নাও কোনো সেনাপতি। তো এনারা যেমনি স্কটল্যান্ডের জেনারেল, স্কটল্যান্ডের রাজাও এই গল্পে রয়েছে। সেটা হচ্ছে ডানকান। কোন দিকের কান? ডানকান। এটা তোমাদের মনে রাখার জন্য বললাম। রাজা হচ্ছে ডানকান। রাজার দুই ছেলেও আছে, একটা হচ্ছে ম্যালকম আর একটা ডোনালবেন। দেখো, এই যে দুই ছেলে ম্যালকম এবং ডোনালবেন, এই দুটো ছেলের মধ্যে বড় ছেলে হচ্ছে ম্যালকম আর ছোট ছেলে ডোনালবেন। এবার পরীক্ষার সময় আমাদের কনফিউশন হয়, কোনটা বড় ছেলে কোনটা ছোট ছেলে, গুলিয়ে যেতে পারে। এখন আমি একটা ছোট্ট ট্রিক দিচ্ছি, এই ট্রিকটার পরে তুমি যদি চেষ্টা করেও দেখো, তুমি ভুলতে পারবে না, আমি এটা বলে দিতে পারি। তোমরা ম্যাকডোনাল্ড দেখেছো, একটা ব্র্যান্ড। ম্যাকডোনাল্ডের নামের সঙ্গে দেখো কত সুন্দর মিল আছে। ম্যালকম আর ডোনালবেন দুটো মিলে ম্যাকডোনাল্ড। এই কথাটা মনে রাখলেই তুমি বুঝে যাবে বড় ছেলের নাম প্রথমে রয়েছে, ছোট ছেলেটা পরে। ম্যালকম, ডোনালবেন। এবার তুমি পরীক্ষার সময় যদি চেষ্টাও করো, তাও ভুলতে পারবে না, এইটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আর যদি এইরকম ট্রিকগুলো মাঝখানে ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করতে ভুলো না। তোমাদের জন্য ভিডিওগুলো বানানো, লাইক করতে কোনো টাকা লাগবে না, আর বন্ধুদের মধ্যে ভালো লাগলে শেয়ার করবে। চলো এর পরবর্তী ক্যারেক্টার নিয়ে বলি। এই গল্পে ম্যাকবেথের স্ত্রী লেডি ম্যাকবেথ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। একই সাথে আরও একজন আসবে, যেটা হচ্ছে ম্যাকডাফ। শেষে এনার ইম্পর্টেন্সটা কিন্তু প্রচুর থাকবে। আর ম্যাকবেথের বন্ধু যে ডানকান বলেছিলাম, তার ছেলে আছে, তার নাম ফ্লিয়ান্স। ফ্লিয়ান্সের নামটাও কি করে মনে থাকবে সেটা আমি গল্পের মাঝে বলবো, তারও একটা ট্রিক থাকবে। গল্পের শুরুতে আমরা দেখতে পাচ্ছি এক বিরাট যুদ্ধ সেরে ফিরছে আমাদের গল্পের প্রধান ক্যারেক্টার, প্রোটাগনিস্ট ম্যাকবেথ এবং তার বন্ধু ব্যাংকো। তারা যখন ফিরছিলেন, তাদের পথে হঠাৎ তিনটে পেতনি, অদ্ভুত দেখতে অপার্থিব ক্রিয়েচার, তাদেরকে আর্থলি বলে মনে হচ্ছে না এমন তিনটে ক্রিয়েচার তাদেরকে রাস্তায় থামালো। প্রথম পেতনি ম্যাকবেথকে ডেকে বলল থেন অফ গ্লেমিস বলে। থেন কি? থেন হচ্ছে জয়দারগির, অর্থাৎ এটা একটা পোস্ট। ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে এরকম কিছু পোস্ট থাকতো। থেন হতে পারে, কিং হতে পারে, ডিউক হতে পারে, বিভিন্ন পোস্ট আমাদের যেমনি মেয়র, কাউন্সিলর, মিনিস্টার এরকম হয়। তো ওদের যে রাজতন্ত্র, আগেকার যুগে এইরকম কিছু পোস্টের নাম ছিল। তো থেন অফ গ্লেমিস বলে যখন ওকে ডাকলো, তখন ম্যাকবেথ একটু অবাক হয়েছিল। অবাক তো তখন হলো যখন দ্বিতীয় জন, অর্থাৎ দ্বিতীয় পেতনি ওকে বলল থেন অফ কাউডার বলে।
এই গ্লেমিস এবং কাউডার হচ্ছে এক একটা জায়গা, এই জায়গার থেন ও অলরেডি ছিল, অর্থাৎ গ্লেমিসের থেনও আগে থাকতেই ছিল। তাই ও অবাক হলো কেন দাও, কারণ পেতনিগুলোর কি করে জানা সম্ভব যে ও থেন অফ গ্লেমিস ছিল। এবং অবাক হলো কখন, যখন নাকি বললো থেন অফ কাউডার, এবং কাউডার এমন একটা জায়গা ওখানে এক্সিস্ট করে, সেইখানকার ও কিন্তু কোনো থেন নয়। এবং তৃতীয় পেতনি বলল, এই যে তুমি হতে চলেছো স্কটল্যান্ডের রাজা। এই কথাটা শোনার পরে ম্যাকবেথ তো নড়ে চড়ে উঠল। আর এই সূত্রে বলে রাখি, আমাদের যে প্রধান ক্যারেক্টার ম্যাকবেথ, সে কিন্তু বর্তমানে যে রাজা রয়েছে ডানকান, তার কিন্তু খুব ক্লোজ রিলেটিভ। এটা আমাদের গল্পের শেষের দিকে বা মাঝখানে লাগবে, মনে রেখো এটা। ম্যাকবেথের ব্যাপারে এই সমস্ত প্রেডিকশন শোনার পরে ব্যাংকোরও একটু উৎসাহ হলো যে আমার ব্যাপারে কিছু বলুন। তখন পেতনিরা বলল, টু বি লেসার দ্যান ম্যাকবেথ বাট গ্রেটার, নট সো হ্যাপি বাট মাচ হ্যাপিয়ার। অর্থাৎ তুমি ম্যাকবেথের থেকে কম কিন্তু সেটাও বেশি, অতটাও সুখী নয় তবে তার থেকেও বেশি। তখন বলল, তুমি রাজা হবে না কিন্তু তোমার উত্তরসূরি হবে। মাইন্ড ইট, ওনার ছেলে হবে না, তার ছেলে হবে না, তার ছেলে আমরা জানি না, উত্তরসূরি, অর্থাৎ তার বংশ ধারাবাহিকভাবে যখন চলতে থাকবে কেউ না কেউ ভবিষ্যতে রাজা হবে, এমন একটা প্রেডিকশন দিল। এই যে একটা হেয়ালি করে কথা বললো, এতে আর ব্যাংকো তার উৎসাহটা আরোই হারালো যে দূর, আমার ব্যাপারে জানা কোনো কাজেই লাগলো না। এই প্রেডিকশনগুলো শোনার পরে ম্যাকবেথ আর ব্যাংকো খুব একটা মাথায় নেয়নি। তবে ওরা ফিরতে না ফিরতেই হঠাৎ করে কোনো এক মেসেঞ্জার এসে ম্যাকবেথকে থেন অফ কাউডার রাজা এই উপাধিতে ভূষিত করেছেন বলে জানিয়ে দিল। এবং ওই মুহূর্তে ম্যাকবেথ এবং ব্যাংকো হয়ে গেল প্রচণ্ড অবাক। একটু আগেই তো আমাদেরকে বলল। তো তখন ম্যাকবেথের মনে উচ্চাকাঙ্ক্ষা, উচ্চাভিলাষ রাজ করতে লাগলো। তার মানে কি আমার তৃতীয় প্রেডিকশনটাও ঠিক হতে চলেছে? যদিও ব্যাংকো এই প্রেডিকশনগুলোকে অত গুরুত্ব দিতে না বললো, ম্যাকবেথ ওই রকমই একটা মেন্টালিটি নিয়ে নিজের স্ত্রীর কাছে গেল এবং পুরো বিষয়টা বলল কি হয়েছে না হয়েছে। এবং দ্বিতীয় পেতনির যে প্রেডিকশনটা অলরেডি ঠিক হয়ে গেছে সেটাও জানালো। তার বউ তো প্রচণ্ড পরিমাণে উচ্চাকাঙ্ক্ষা, এবং সে এই কথাটা শুনতে না শুনতেই বলল যে তাহলে তোমাকে যদি স্কটল্যান্ডের রাজা হতে হয় তাহলে আমাদেরকে রাজাকে খুন করতে হবে। ব্যাস, গল্পের মোটামুটি শুরু হয়ে গেল মারামারি কাটাকাটির প্লট। স্ত্রী তার স্বামীকে বলছে তাহলে আমাদেরকে খুন করতে হবে। কাকে খুন করতে হবে? অবশ্যই রাজাকে, কারণ রাজাকে খুন না করলে তো আমি সিংহাসনে আমরা বসতে পারছি না। চলো তাহলে তার জন্য আমাদেরকে একটা প্লট তৈরি করতে হবে। তো ম্যাকবেথরা যেহেতু সবেমাত্র কোনো এক বিদ্রোহী আর্মি দলকে হারিয়ে বাড়ি ফিরছে, সেই জন্য রাজা এবং তার অনেক থেন্স, অ্যাটেন্ডেন্টস, রাজার দুই ছেলে ম্যালকম আর ডোনাল্ড সবাইকে নিয়ে ম্যাকবেথের বাড়িতে এলো। ম্যাকবেথের বাড়ির নাম কি? ইনভারনেস। শব্দটা দেখে নিও, কাজে লাগবে তোমাদের পরীক্ষার সময়। তো ওইখানে এলো ম্যাকবেথের বাড়িতে তাকে সম্মান জানানোর জন্য। এবং সম্মান জানানোর পরে রাজা খুব ক্লান্ত ছিল সেই দিন, তাই তাড়াতাড়ি করে রাতের খাবার সেরে তাড়াতাড়ি করে ঘুমোতেও চলে গেল। রাজা যখন ঘুমোতে গেল, ইতিমধ্যে ওই বাড়ির হোস্ট অর্থাৎ ম্যাকবেথ এবং লেডি ম্যাকবেথ, যারা কিনা সারাদিন অতিথি আপ্যায়ন করেছে, বিশেষ করে লেডি ম্যাকবেথ, সে দারুণভাবে রাজাকে আপ্যায়ন করে বেশ খুশি করেছে। তিনি তার হাজব্যান্ডকে কনভিন্স করতে লাগলো, চলো রাজাকে মারার এটা হচ্ছে আমাদের প্রকৃত এবং যথার্থ সময়, কারণ এইরকম সুযোগ আমরা পাবো না, আমাদের বাড়িতে রয়েছে, মেরে দিতে পারবো। আমরা এখন যদি খুন করি এবং রাজার দরজার বাইরে যে গ্রুমস বা গার্ড রয়েছে তাদের ওপরে যদি আমরা দোষটা চাপিয়ে দিতে পারি, খুব একটা কষ্টকর হবে না। সেক্ষেত্রে রাজা যদি মরে যায় আমরা কিন্তু অনেকটা এগিয়ে যাব আমাদের লক্ষ্যের দিকে। এই রকমভাবে বিভিন্নভাবে কনভিন্স করার পরেও যখন নাকি দেখলো তার স্বামী একদম রাজি হচ্ছে না, তখন নিজেই হাতে একটা ড্যাগার মানে কিন্তু ছুরি নয়, ভোজালি, তো হাতে একটা ড্যাগার নিয়ে অগ্রসর হলো সেই ঘরটাতে যেখানে রাজা ইতিমধ্যে ঘুমোচ্ছিল। এবং সেইখানে গিয়ে রাজাকে যেই মারতে যাবে তখন তার মধ্যে কেমন হঠাৎ করে ইলিউশন অর্থাৎ মোহ যেন জন্মে গেল। সে ওই মুহূর্তে রাজার মুখে তার নিজের বাবার মুখ দেখতে পাচ্ছে। ওই দৃশ্যটা দেখে সে আর নিজেকে কন্ট্রোল করতে পারলো না, হঠাৎ করে কেমন যেন নার্ভাস হয়ে সে আবার তাদের নিজের বেডরুমে ফিরে এলো, অক্ষম হয়ে, না মারতে পেরে। তারপর যখন নিজে পারলো না লেডি ম্যাকবেথ, তখন তিনি আবার ম্যাকবেথকে আবার জোর করছে, কনভিন্স করছে। এবার বউয়ের এতটা উস্কানিতে শেষ পর্যন্ত উস্কে গিয়ে সে চলে গেল হাতে ওই ড্যাগারটা নিয়ে রাজাকে মারতে। ম্যাকবেথ
ঘরে ঢুকতে না ঢুকতেই যখন রাজাকে হত্যা করবে বলে ঠিক করলো, তখন হঠাৎ করে তার মধ্যেও আরও একটা ইলিউশন এলো। সে দেখলো একটা চাকু ভাসছে এবং তার একদম ডগার দিকে রক্ত লেগে আছে। এটাও কিন্তু উইলিয়াম শেক্সপিয়ার একটা ইলিউশন করছে, বোঝাচ্ছে থুতুটা কিন্তু বেটা তুমি ওপর দিকেই মারছো, তুমি আসলে চাকুটা তার বুকে নয় নিজের বুকে মারছো। দেখো, তাই ছুরিটা ওপর দিকে ভাসাচ্ছে যে ছুরিটা ম্যাকবেথ তুমি তোমার নিজের দিকেই মারছো। এটা জাস্ট একটা ইলিউশন, এটা আমাদেরকে বোঝানোর জন্য যে ম্যাকবেথ একটা অন্যায় করছে। এবং যখন হত্যা করলো তখন সে যখন ঘর থেকে বেরিয়ে আসছিল, হাতের যে ছুরিটা ছিল নিয়ে জাস্ট বেরোচ্ছিল, তখন যে দুই গ্রুম ছিল অর্থাৎ সিকিউরিটি গার্ড ছিল, তাদের মধ্যে কেউ একজন তারা মত্ত অবস্থায় ছিল, বলে উঠলো মার্ডার ম্যাকবেথ, এমনভাবে বলে উঠে আবার তার হাসতে হাসতে ঘুমিয়েও পড়লো। এবং তখন ম্যাকবেথ বলতে গেছিল আমেন, কিন্তু আমেন কথাটা ও বলতে পারলো না। আমেনের সাথে আমাদের সনাতন ধর্মে আমরা তথাস্তু বলতে পারি। এবার এই ধরনের ধার্মিক কথা তার মুখ থেকে বেরোবে না যে অলরেডি অধর্ম করছে, তাই খেয়াল করে দেখো তার মুখ থেকেও কিন্তু আমেন কথাটা বেরোলো না, কারণ সেটা একটা ধার্মিক শব্দ, ওর মুখ থেকে বেরোলো না, কারণ ইতিমধ্যে সে পিতৃহত্যার সমান অপরাধ করে এসছে। যাকে সে ওই কাজটা করে ঘরে গেল এবং তার স্ত্রী তাকে তার থেকে ছুরিটা নিয়ে ওই রক্তগুলো যে গ্রুমসগুলো বা গার্ডসগুলো রয়েছে তাদের গালে মাখিয়ে দিয়ে এলো, যাতে বোঝা যেতে পারে, অর্থাৎ সকালে সবাইকে জানানো যেতে পারে যে ওদের জন্যই এটা হয়েছে। সকাল হলো, চারিদিকে যখন নাকি মানুষ জানতে পারলো যে ডানকান মারা গেছে, তখন সবাই যতই দেখুক না কেন যে গ্রুমসদের গায়ে রক্ত লেগে আছে, ওরাই খুনটা করতে পারে বলে মনে হয়, তবে সরাসরিভাবে না বলতে পারলেও মানুষের কিন্তু একটু হলেও ম্যাকবেথের প্রতি এবং তার স্ত্রীর প্রতি সন্দেহ ছিল। যাকে এই গল্পতে আর এইখানে খুব একটা বেশি কিছু এ নিয়ে বলা নেই। প্রজারা যে একটু অসন্তুষ্ট ম্যাকবেথের বাড়িতে রাজা আসার পর এই কাজটা হওয়ার জন্য, সেটা আমাদের গল্পের শেষের দিকে কাজে লাগে। ইতিমধ্যে ম্যালকম আর ডোনাল্ড বেন দুই ভাই গেছে পালিয়ে, তারা স্কটল্যান্ড ছেড়ে চলে গেছে অন্য দেশে। কোথায়? ম্যালকম যে বড় ভাই সে গেছে ইংল্যান্ডে, আর ডোনাল্ড বেন যে ছোট ভাই সে গেছে আয়ারল্যান্ডে। আবারও নাম মনে রাখতে অসুবিধা হতে পারে, তোমরা ইংল্যান্ড আর আয়ারল্যান্ডের মধ্যে যদি ম্যাপ দেখে থাকো দেখবে ইংল্যান্ড যথেষ্ট বড় আয়ারল্যান্ড থেকে। তো বড় ছেলে ইংল্যান্ডে গেছে বড় জায়গা এবং ছোট ছেলে আয়ারল্যান্ডে গেছে ছোট জায়গা, এবং এখান থেকে তোমরা মনে রাখতে পারবে কে কোথায় গেছিল, ভুলবে না, তোমরা ম্যাপেও দেখে নিচ্ছ। এবার ম্যাকবেথ যেহেতু রাজার খুব ক্লোজ রিলেটিভ ছিল, গল্পের একদম শুরুতে আমি বলেছি, এখন কিন্তু সেটা কাজে লাগলো। হ্যাঁ, রাজা নেই, রাজার দুই সন্তান নেই, তাহলে এই মুহূর্তে স্কটল্যান্ডের রাজ সিংহাসনে বসার অধিকারটা ম্যাকবেথই পাবে। আর এইভাবেই তৃতীয় পেত্নীর যে ভবিষ্যৎবাণী ছিল সেটা কিন্তু সম্পূর্ণ হলো। তাহলে দেখলে কিভাবে একটার পর একটা সম্পূর্ণ হলো। গল্প এখন তো শুরু হলো, এবার তো শুরু হবে কাহিনীর টুইস্ট। দেখো, আরও কিন্তু প্রেডিকশন ছিল, সেটা কি ব্যাংককে বলেছিল যে তুমি ওর থেকে ছোট হবে কিন্তু সেটা হবে আরও বড় কিছু, তুমি ওর থেকে দুঃখী থাকবে কিন্তু ওটাও নাকি আরও বেশি খুশি হবে। ম্যাকবেথের মাথায় কিন্তু এই কথাটা রয়ে গেছে যে ব্যাংকর কোনো উত্তরসূরি স্কটল্যান্ডের রাজা হিসাবে বসবে, ম্যাকবেথের কোনো উত্তরসূরি বসবে না, এটা কিন্তু ম্যাকবেথের মাথায় রয়ে গেছে। এবার এই জন্য ম্যাকবেথ দেখা যাক কি করে। গল্প কিন্তু আরও ইন্টারেস্টিং হতে চলেছে এবং তোমাদেরকে বলি খুব মন দিয়ে শুনবে, এবং তোমাদের জন্যই আমি শেষে 15টা এমসিকিউর একটা লিঙ্ক দিয়ে রাখবো। তোমরা ডেসক্রিপশনে একটা লিঙ্ক পাবে, ওই লিঙ্কে টাচ করে দেখবে অপশান এমসিকিউ, তোমাদের যেভাবে পরীক্ষা হবে সেরকমই অপশান বেসড 15টা কোয়েশ্চেন থাকবে। 15তে কত পাচ্ছ এই গল্পের উপরই প্রশ্নগুলো থাকবে, সেটা কিন্তু অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া থাকবে, সেখানে জানিও। তো ম্যাকবেথ আর ম্যাকবেথের স্ত্রী এবার সিদ্ধান্ত নিল তাহলে ব্যাংকো এবং ব্যাংকোর ছেলেকে হত্যা করতে হবে, কারণ ব্যাংকো এবং ব্যাংকোর ছেলেকে যদি হত্যা করে দেওয়া যায় তাহলে আর ওই প্রেডিকশন ঠিক হবে না। তবে খেয়াল রেখো, উইচেসদের এত দূর পর্যন্ত যদি সব সত্যিই হয় শেষেরগুলো হবে, কিন্তু কিভাবে হবে সেটাই হচ্ছে ভিডিওতে দেখার বিষয়। একদিন আবার তার বাড়িতে আয়োজন করলো সমস্ত থেন্সদেরকে নিমন্ত্রণ করে, বিশিষ্ট ব্যক্তিদেরকে নিমন্ত্রণ করে ম্যাকবেথ এবং লেডি ম্যাকবেথ তাদেরকে খাওয়াবে বলে, এবং সেইখানে ব্যাংকো এবং ব্যাংকোর ছেলে ফ্লিয়ান্সেরও নিমন্ত্রণ ছিল। এবং যখন নাকি ওদেরকে নিমন্ত্রণ করেছিল তখনই আবার ম্যাকবেথ আরও একটা মার্ডার করার প্ল্যান করেছিল, একটা নয় দুটো। কাকে কাকে? ব্যাংকো এবং তার ছেলে ফ্লিয়ান্সকে। তারা যেই পথ দিয়ে ম্যাকবেথের বাড়িতে আসবে সেই পথে অলরেডি তার ভাড়া করা কিছু গুন্ডা থাকবে যারা কিনা তাদেরকে রাস্তায় হত্যা করে দেবে, এই রকম প্ল্যান ছিল। এবং সেটাই হচ্ছিল যখন ব্যাংকো আর ফ্লিয়ান্স আসছিল। ব্যাংকোকে কিন্তু হত্যা করেই দেয়, তবে ফ্লিয়ান্সকে কোনো মতে হত্যা করতে পারেনি। ফ্লিয়ান্স ওই মুহূর্তে পালিয়ে গেছে। পালিয়ে কোথায় গেছে জানি না আপাতত,
পালিয়ে গেছে। তবে ফ্লিয়ান্সের নামটা কি করে মনে রাখবে জানো? FLEE, ফ্লি মানে পালানো, সেখান থেকে আমরা ফ্লিয়ান্স দেখতে পাচ্ছি। অবশ্যই ফ্লিয়ান্সের নামের স্পেলিংটা একটু আলাদা, তবে ফ্লি মানে পালানো, পালিয়ে গেছে কে? ফ্লিয়ান্স। গল্পেতেও ধরা পড়েনি। আচ্ছা, ফ্লিয়ান্স এখান থেকে পালিয়ে যায় এবং যখন নাকি অনেকক্ষণ হয়ে গেছে, ব্যাংকও আসছে না, অন্যান্য সমস্ত থেন্সরা বলছে এই তো সবার নিমন্ত্রণ রয়েছে, ইস ব্যাংকও এখন আসতে পারলো না। ম্যাকবেথ এবং লেডি ম্যাকবেথ একই রকমভাবে নাটক করে খুব আফসোস করছে যে আমার সব থেকে ক্লোজ বন্ধু ব্যাংকই এখনো পর্যন্ত পৌঁছতে পারলো না। এদিকে ওরা জানে যে ওরা কী কাজ ঘটিয়ে রেখেছে। তো ব্যাংকও আসেন তো ঠিকই, তবে যেই সিটটা ব্যাংকোর জন্য রিজার্ভ করা ছিল সেই সিটে একমাত্র ওইখানে ম্যাকবেথ দেখতে পাচ্ছে ব্যাংকোর একটা ভূত বসে আছে এবং এই দৃশ্যটা তাকে এতটাই ভয় পাইয়েছিল যে সেইখান থেকে সে তার চোখ সরাতে পারছিল না। লেডি ম্যাকবেথ বুঝতে পেরেছে তার মধ্যে কোনো একটা ইলিউশন বা কিছু একটা ঘটে গেছে, তাই আর যদি ও ভুল করে মুখ থেকে কিছু উচ্চারণ করে না দেয়, বাকিরা যাতে জেনে না যায় যে তারা কত বড় ষড়যন্ত্র করছে, তাই সমস্ত গেস্টদেরকে বলল ওর শরীরটা খারাপ হয়েছে, তাই এই বলে সবাইকে ভাগিয়ে দিল এবং ম্যাকবেথকে তখন ঘরে নিয়ে এসে পেসিফাই করার চেষ্টা করলো, শান্ত করার চেষ্টা করলো। এটা কিন্তু এক ইলিউশন যেটা কিনা ওর মধ্যে প্রত্যেক মুহূর্তে হচ্ছে। খেয়াল করো, এর আগে ড্যাগারটা ভোজালিটা মাথার ওপর ঘুরছিল, অর্থাৎ প্রত্যেকবার যখন ক্ষতি করছে, ক্ষতিটা অন্যের করতে গিয়ে নিজেরই করছে, সেটা শেক্সপিয়ার বিভিন্ন সাইকোলজিক্যাল দিক থেকে আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে। এবার ম্যাকবেথ প্রচণ্ডভাবে টেনশনে আছে যে এখন কি করা যায়, ফ্লিয়ান্স তো গেছে পালিয়ে, আমি এখন যাই গিয়ে আবার ওই 3 পেতনির কাছ থেকে জেনে আসি যে ওরা কি বলে, ব্যাংকোর উত্তরসূরি কি সত্যিই সিংহাসনে বসবে নাকি অন্য কিছু রয়েছে, যাই গিয়ে জেনে আসি বলে সিদ্ধান্ত নিল। তো যখন পেতনিদের কাছে গেল তখন গিয়ে দেখলো পেতনিরা কিছু একটা বিশেষ রান্না করছে। কি রান্না করছে? ওই রান্নার মধ্যে সব অদ্ভুত উপাদান ছিল। কি কি ছিল জানো? ব্যাং, বাদুর, সাপ, গোসাপের চোখ, ড্রাগনের আঁশ, নেকড়ের দাঁত, ডাইনির মমি, হেমলকের মূল, ছাগলের পিত্ত। হেমলক কি জানো? এক বিষাক্ত গাছ, একজন জিউয়ের যকৃৎ আর মৃত শিশুর আঙুল। এই অদ্ভুত কিছু দিয়ে ওরা কিছু বানাচ্ছিল। যখন ম্যাকবেথ গেল এবং গিয়ে বলল যে আমাকে এবার ভবিষ্যৎ বলো যে আমার কি হতে চলেছে, এই অদ্ভুত রান্নাটা ওরা কেন করলো? এই অদ্ভুত রান্না থেকে তারা কিছু সৃষ্টি করলো 3 প্রেতাত্মা। প্রথম প্রেতাত্মা বেরিয়ে এসে ম্যাকবেথের ব্যাপারে ওই পেতনিদের হয়ে ভবিষ্যৎবাণী করছে। তা এবার প্রেতাত্মারা কিন্তু ভবিষ্যৎবাণী করছে। এর আগে করেছিল কারা? ওই পেতনিগুলো। তো তাদের রান্না থেকে সৃষ্টি হওয়া প্রথম প্রেতাত্মা, তার দেখতে মনে হচ্ছে একটা আর্মড হেড, অর্থাৎ একটা সশস্ত্র মাথা। ওই সশস্ত্র মাথাটা প্রেডিকশন করলো কি তুমি থেন অফ ফিফের থেকে সাবধানে থাকবে। সেটা আবার কি? সেটা ম্যাকডাফ। আর যে দ্বিতীয় প্রেতাত্মা উঠে এলো সেটা ছিল একটা ব্লাডি চাইল্ড, অর্থাৎ রক্তমাখা একটা বাচ্চা। সে বলল তুমি স্বাভাবিকভাবে মাতৃগর্ভ থেকে যে কোনো মানুষের হাতে মরবে না, তাই তুমি এই দিক থেকে কোনো চিন্তা করো না। এবার তো ম্যাকবেথ বেশ খুশি হলো, যাক স্বাভাবিকভাবে জন্মানো কোনো মানুষ আমাকে মারতে পারবে না, তার মানে আমার স্বাভাবিক মৃত্যুই আছে, আমাকে কেউ হারাতে পারবে না। আর তৃতীয় যে প্রেতাত্মাটা বেরিয়ে এলো সে একটা বাচ্চা, হাতে একটা ছোট্ট গাছ নিয়ে এসে সে বলল ওই বার্নামের জঙ্গলটা যতদিন না পর্যন্ত ডানসিনান পাহাড় পর্যন্ত উঠে আসে ততদিন তোমার কোনো চিন্তা নেই। তুমি ভাবো কেউ যদি বলে যে কোনো এক জঙ্গল অন্য কোনো এক পাহাড়ে উঠে আসবে, ততদিন পর্যন্ত আমার চিন্তা নেই, তাহলে সেই অবস্থায় ম্যাকবেথের কি দারুণ লেভেলের কনফিডেন্স জন্মানো সম্ভব যে হ্যাঁ আমাকে কেউ মারতে পারবে না। সত্যিই তাই, সে খুব খুশি হয়ে বাড়িতে গেল যে যাক আমাকে কেউ মারতে পারবে না, আমার একটা স্বাভাবিক মৃত্যুই আছে। কিন্তু দাঁড়াও, একদম প্রথমে যে পেতনিগুলো বলেছিল সেই কথা কি অত সহজে ভুল প্রমাণিত হবে? ঠিক তো হবে, কিন্তু যদি হয় সেটা কিভাবে হয় সেটা গল্পের মজা। ওই মুহূর্তে পেতনিরা কিছু রাজার মতো চেহারা সম্পন্ন ছায়া দেখালো। একটার পর একটা ছায়া দেখানোর সময় 8 নম্বর এবং শেষ চেহারাটা ছিল ব্যাংকোর, এবং ব্যাংকোর হাতে ছিল একটা আয়না যেখানে আরও কয়েকটা চেহারা দেখা গেল। সেগুলো অন্তত এই মুহূর্তে ম্যাকবেথ দাঁড়িয়ে মনে হচ্ছে এগুলো ব্যাংকোর উত্তরসূরিরা যারা রাজা হবে তারা নয় তো। এবার পেতনিদের গুহা থেকে যেই বাড়িতে ফিরল ম্যাকবেথ জানতে পারলো ম্যাকডাফ অর্থাৎ থেন অফ ফিফে সে নাকি ইংল্যান্ডে চলে গেছে। ওই ম্যালকম অর্থাৎ রাজার যে বড় ছেলে ছিল সেইখানে তারা একটা আর্মি দল তৈরি করছে দুজন মিলে, যারা কিনা ভবিষ্যতে অ্যাট্যাক করবে আমাদের ম্যাকবেথকে। এই কথা শুনে ম্যাকবেথ তো প্রচণ্ড রেগে গিয়ে তাদের ওই স্কটল্যান্ডেই থাকে ম্যাকডাফের বাকি অর্থাৎ স্ত্রী সন্তান সন্ততিরা তাদেরকে হত্যা করলো, খুব নৃশংসভাবে হত্যা করলো। এবং এটা ছিল তার একটা বড় ভুল, কারণ যেই হত্যাটা করলো ওই মুহূর্তে
প্রজারা আর ম্যাকবেথকে সম্মান করতে লাগলো না, তারা আর ম্যাকবেথের রাজত্বটাকে পছন্দ করতে লাগলো না, কারণ স্ত্রী এবং বাচ্চাদেরকে হত্যা করা কোনো বীর পুরুষ বা রাজার কাজ নয়। এরই মাঝে আমাদের লেডি ম্যাকবেথ সুইসাইড করেন। হ্যাঁ, সুইসাইড করেন। ওই অত উচ্চাকাঙ্ক্ষী ব্যক্তিটাও কি করে সুইসাইড করলো? কারণ তার মধ্যে একটা গিল্ট ফিলিংস হয়েছিল এবং সেইখান থেকে সে একটা রোগে ভুগছিল, অনিদ্রা রোগ এবং ঘুমের মাঝখানে হাঁটার একটা রোগে ভুগছিল। অর্থাৎ তার এই প্রবলেম থেকে সে সুইসাইডও করে নেয়। আর আমাদের ম্যাকবেথ সম্পূর্ণ একা হয়ে গেছে। এতদিন পর্যন্ত তার এই যে ক্রাইম পার্টনার হিসেবে কেউ ছিল, সেও আর রইল না তার সাথে। এবার ম্যাকবেথ ঠিক করলো, না, আমি আমাকে আমার এই দুর্গের মধ্যে এবার আবদ্ধ করে রাখবো, কারণ কখনোই ওই জঙ্গল ওই পাহাড় পর্যন্ত, অর্থাৎ বার্নামের জঙ্গল ডানসিনের পাহাড় পর্যন্ত পৌঁছতে পারবে না। তো সে অপেক্ষা করলো, দেখি আমাকে কি করে অ্যাটাক করে। ওই মুহূর্তে তার কোনো এক স্পাই এসে তাকে খোঁজ দিল, জানেন রাজামশাই কি হয়েছে? আমি দেখলাম আমাদের বার্নামের জঙ্গলটা ডানসিনান পাহাড় পর্যন্ত উঠে আসছে। এই কথা শুনে তো প্রচণ্ড রেগে গেছে ম্যাকবেথ। এটা কি করে সম্ভব? একটা জঙ্গল কি করে পাহাড় পর্যন্ত উঠে আসে? বলল, যদি এই খবর ভুল হয় তাহলে তোমাকে মৃত্যুদণ্ড দেব। তারপরে জানতে পারা গেল যে আসলে ওই যে ম্যাকডাফ ছিল, তার যত সৈন্যদল ছিল, তারা বার্নাম জঙ্গলের প্রত্যেকটা গাছ বা গাছের ডালের পেছনে লুকিয়ে প্রত্যেকটা কেটে নিয়েছিল এবং প্রত্যেকে একটা একটা করে ধরেছিল এবং ওই প্রত্যেকে গাছ এবং ডালপালা নিয়ে এগিয়ে আসছিল, যেটা কি না দূর থেকে যে কোনো মানুষের দেখে মনে হবে যে একটা জঙ্গল, হ্যাঁ, একটা স্বয়ং জঙ্গল নাকি হেঁটে হেঁটে আসছে। এবং এই দৃশ্যটা দেখে ম্যাকবেথ তো প্রচণ্ডভাবে ভয় পেয়ে গেল এবং রেগেও গেল যে এইরকম অদ্ভুতভাবে প্রেডিকশনগুলোও সত্যি হতে হতো। তখন খুব উচ্চস্বরে ঘোষণা করলো আমাদের ম্যাকবেথ রেগে গিয়ে যে আমি এক আশীর্বাদপ্রাপ্ত জীবন পেয়েছি, যে জীবনটা স্বাভাবিকভাবে মাতৃগর্ভ থেকে জন্মানো কোনো ব্যক্তি আমার নিতে পারবে না, আমার প্রাণ নিতে পারবে না। এই কথাটা বলতে না বলতেই সবাইকে মারতে মারতে কাটতে কাটতে যখন নাকি ম্যাকডাফ পর্যন্ত পৌঁছলো, তখন ওর একটু ভয় হলো, কারণ ওই কথাটা যে বলেছিল পাশাপাশি এটাও তো বলা ছিল ম্যাকডাফের থেকে সাবধান। তখন ম্যাকডাফ কি বললো জানো? আমি আর 5 জনের মতো স্বাভাবিকভাবে মাতৃগর্ভ থেকে জন্মানো মানুষ নই। হ্যাঁ, আমি আসলে সিজার্ড বেবি, অর্থাৎ সময়ের আগে গর্ভ থেকে আমাকে বার করে নেওয়া হয়েছিল। ম্যাকডাফের থেকে এই অ্যান্টি ক্লাইম্যাক্সের মতো একটা কথা শুনে ম্যাকবেথ প্রচণ্ডভাবে ভয় পেয়ে গেল, আর তার এত কনফিডেন্স ছিল পুরোটা জিরো হয়ে গেল। সে ভাবলো এইরকম ডুয়েল মিনিং কথাবার্তা বলে আমাদেরকে ওই পেতনিরা ঠকাচ্ছে, তাদের প্রতি তার আর বিশ্বাস রইল না। ওই মুহূর্তে ম্যাকবেথ এবং ম্যাকডাফের মধ্যে যেই যুদ্ধ বাঁধতে গিয়েছিল, তখন ম্যাকডাফ বলল, আমি তোমাকে বন্দি করব এবং এই তোমার এই দানবিক চেহারাটা রাজ্যবাসীর সামনে আমি প্রদর্শন করতে চলেছি। তখন ম্যাকবেথ বলল, না, আমি এরকম হতে দেব না, চলো তোমার সাথে যুদ্ধ হোক। যুদ্ধও হলো এবং স্বাভাবিকভাবেই ম্যাকডাফই জিতলো। ম্যাকবেথ সেখানে তার সে যত বড়ই বীর যোদ্ধা হোক না কেন, এই মুহূর্তে ম্যাকডাফের কাছে হার মেনে নিল এবং তার শিরচ্ছেদ করে তার মাথাটাকে স্কটল্যান্ডের বর্তমান রাজা অর্থাৎ মৃত রাজা ডানকানের বড় ছেলে ম্যালকম, যে কিনা ন্যায়সঙ্গত রাজা যে সিংহাসনে বসেছে, তাকে উপহার হিসেবে দিল। এবং আমাদের এই গল্পটা এইখানেই শেষ হচ্ছে। আচ্ছা, এবার তোমাদের মনে জানি না কার মনে কি প্রশ্ন আসছে। সব থেকে ফেমাস যে প্রশ্নটা আসার কথা সেটা হচ্ছে যে ফ্লিয়ান্সের কি হলো? ফ্লিয়ান্স অর্থাৎ ব্যাংকর যে সন্তান, সে কি সিংহাসনে বসেছিল? সেই প্রশ্নের উত্তর তোমাদের কি মনে হয় সেটা কে কি গেস করছো সেটা অবশ্যই আমাকে লিখে জানিও কমেন্ট বক্সে। আমি এই ভিডিওটা রিলিজের 7 দিন পরে উত্তরটা দিয়ে দেবো, তখন তোমরা চেক করতে পারবে আসলে ফ্লিয়ান্সের কি হয়েছিল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর অবশ্যই ডেসক্রিপশানে যে লিঙ্কটা রয়েছে এই ভিডিওর ওপর থেকে MCQ বেসড যে 15টা কোয়েশ্চেন আছে, সেই পরীক্ষায় অবশ্যই কত স্কোর করলে সেটা আমাকে জানাবে। এক্ষুনি ঝটাঝট ডেসক্রিপশন বক্সে যাও, লিঙ্কে টাচ করে পরীক্ষাটা দিয়ে নাও। আর পরবর্তী ক্লাস 11-এর যত ভিডিও আছে দেখার জন্য চ্যানেলে আসতে থেকো।